গুড মর্নিং এভরিওয়ান। সবাইকে বায়োলজি ক্লাসে স্বাগতম। ক্লাসে আছি আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম কোষ বিভাজন। তোমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন আশা করছি তোমাদের শেষ হয়েছে। এর উপর ভিত্তি করে সামনে আমাদের কুইজ পরীক্ষা আছে এবং আমি আশাবাদী তোমাদের কুইজ পরীক্ষা নিয়ে তোমরা খুব ভালো করবে। তোমাদের ক্লাসে যতটুকু রেসপন্স পেয়েছি বা তোমাদের যতটুকু উদ্দীপনা দেখেছি ক্লাস নিয়ে, আমার মনে হয় তোমরা খুব ভালো করবে। তো চলো আমরা আজকে কোষ বিভাজন অধ্যায়টা শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কোষ বিভাজন কী বা কোষ বিভাজন ব্যাপারটা কী তা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোষ বিভাজনের কারণ এবং যদি প্রয়োজন হয় কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ তা নিয়েও আলোচনা করব। কোষ বিভাজনের প্রকারভেদ নিয়ে আমরা একটু জানব, কোষ বিভাজন কী কী টাইপের হয়ে থাকে, এবং সর্বশেষ অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। তো কোষ বিভাজন, প্রথম প্রশ্নই অবশ্যই মনে আসবে, স্যার কোষ বিভাজন কি, এটা কি হয়, কেন হয়? তো একটু খেয়াল করো, আমাদের প্রত্যেকটি জীবের শুরু হয় কিন্তু মাত্র একটি কোষ থেকে। তুমি আমি আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম তখন আমরাও কিন্তু একটি মাত্র কোষ ছিলাম, যে কোষটির নাম ছিল জাইগোট। অর্থাৎ সেই জাইগোটটি পরবর্তীতে বিভাজিত হয়ে বিভিন্ন প্রক্রিয়ায় অনেকগুলো প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেই জাইগোটটি কিন্তু পরবর্তীতে ভ্রূণে পরিণত হয়েছে, যা পরবর্তীতে একটি মানব শিশুর আকৃতি ধারণ করেছে এবং পরবর্তীতে সেটি পৃথিবীর আলো দেখেছে এবং পরবর্তীতে আমরা বড় হয়ে আস্তে আস্তে এত বড় হয়েছে। এই যে একটা শিশু, সেটিও কিন্তু পরবর্তীতে তার মধ্যে বিভিন্ন ধরনের কোষের বিভাজনের ফলে সেটিও কিন্তু পরবর্তীতে বড় একটি মানব সন্তানে পরিণত হয়। তো তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার বিভিন্ন ধরনের বিভাজন হয় না একটি বিভাজন হয়? আসলে এখনও বিভাজনের প্রকারভেদ যেহেতু বলি নাই, তাই আমি এখনও মেনশন করছি না এখানে কী ধরনের বিভাজন ঘটে থাকে। তো খেয়াল করে দেখো, সর্বপ্রথম একজন ভদ্রলোক যার নাম রুডলফ তিরশাউ, উনি বলেছিলেন যে ঠিক গাছ থেকে যেমন গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে যেমন প্রাণীর সৃষ্টি হয়, ঠিক তেমনি কোষ থেকেও কোষের সৃষ্টি হতে পারে। অর্থাৎ একটি কোষ যেটি বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করবে, বা দুইটি কোষ বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করবে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকেই আমরা কোষ বিভাজন বলে থাকি। অর্থাৎ মাতৃকোষ, একটি কোষ যেটি বিভাজিত হচ্ছে তাকে বলবো আমরা মাতৃকোষ, এবং যে কোষগুলো তৈরি হচ্ছে, দুইটি বা চারটি যে কোষগুলো তৈরি হচ্ছে তাদেরকে আমরা বলবো অপত্য কোষ। এবং এই যে বিভাজিত কোষগুলো, মনে রাখবো, বিভাজিত কোষগুলোকে আমরা বলবো অপত্য কোষ। যে কোষটি বিভাজিত হয়েছে তাকে বলবো মাতৃকোষ। অর্থাৎ পূর্ববর্তী কোষ বিভাজনের মাধ্যমেই নতুন কোষ তৈরি হয়ে থাকে এবং জীবদেহের জীবদেহের বংশবৃদ্ধির জন্য এই কোষ বিভাজন অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা একটা মৌলিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটিকে বাদ দিয়ে কোনোভাবেই জীবের দৈহিক বৃদ্ধি, জীবের বংশবৃদ্ধি, জীবের দেহের ক্ষয়পূরণ সম্ভব নয়। তো সর্বপ্রথম বোভেরি এবং ডব্লিউ ফ্লেমিং দেহকোষে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তোমরা জানো দেহকোষ এবং জননকোষ দুই ধরনের কোষ হয়ে থাকে। তো দেহকোষে তারা এই ধরনের কোষ বিভাজন প্রত্যক্ষ করেন এবং পরবর্তীতে ভ্যান ভেনেডিন এবং স্ট্রাসবার্গার মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তো এখানে স্ট্রাসবার্গার অনেক নামই, মানে ওনার নামটা নিয়ে অনেকভাবেই অনেক জায়গায় বলা আছে।
স্ট্রাসবার্গার বা স্ট্রাসবুর্গার। তবে যদি সঠিকভাবে জিজ্ঞেস করো, এটার আসলে সঠিক যদি ইংলিশে আমরা প্রোনাউন্স করি, স্ট্রাসবুর্গারই হবে, বার্গার হবে না, স্ট্রাসবুর্গারই হবে। তো যাই হোক, ওনারা কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ করে থাকেন। কোষ বিভাজনের কারণ কি? কোষ বিভাজনের বেশ কয়েকটি কারণ এখানে আমি মেনশন করার চেষ্টা করেছি। একটি হচ্ছে ন্যূনতম বৃদ্ধি, কোষীয় আয়তন ও বিপাক, নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত, মাইটোজেন এবং জিন নিয়ন্ত্রণ। তো প্রত্যেকটা বিষয় আমরা একটু আলোচনা করব, কোষ বিভাজন কেন ঘটে। তো একটু খেয়াল রাখতে হবে, প্রথম জিনিসটা ন্যূনতম বৃদ্ধি। একদম নতুন তৈরি হয় একটি কোষ, একদম নতুন, জাস্ট নতুন অন্য একটি কোষ থেকে তৈরি হয়েছে মাত্র, অপত্য একটি কোষ, সেই কোষে কিন্তু সাথে সাথেই বিভাজন ঘটবে না। সেই কোষটির বিভাজন ক্ষমতা তৈরি হওয়ার জন্য কোষের ভেতরে তার কোষীয় উপাদানগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসা আবশ্যক, তার মধ্যে কিছু বৃদ্ধি ঘটা আবশ্যক। অর্থাৎ এই কোষের ভেতরে, নতুন তৈরি হওয়া কোষটির ভেতরে কিছু পরিবর্তন ঘটবে, সেখানে কোষের কিছুটা বৃদ্ধি ঘটবে, সেখানে কোষীয় উপাদানগুলোর মধ্যে কিছুটা বৃদ্ধি ঘটবে। তখন এই কোষটি আস্তে আস্তে বিভাজিত হওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করবে। এই ন্যূনতম বৃদ্ধিটুকু না হওয়া পর্যন্ত কিন্তু এই কোষটি বিভাজিত হবে না। অর্থাৎ একটি কোষ তার ন্যূনতম বৃদ্ধি হওয়ার পরেই বিভাজিত হয়ে থাকে। পরবর্তী টপিকটি আসে কোষীয় আয়তন ও বিপাক। তো দেখা যায় কোষের বিপাক ক্রিয়াকরী, কোষের ভেতর, একটি কোষের ভেতর যে সকল শক্তি উৎপন্ন প্রক্রিয়া বা যে সকল রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হয়, যা কোষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই সকল বিক্রিয়াকে আমরা একত্রে বিপাক বলতে পারি, যা কোষের বৃদ্ধিতে সহায়তা করে, যা কোষকে গঠনে সাহায্য করে। তো একটি কোষের বিপাক ক্রিয়া এবং তার আয়তন যদি বৃদ্ধি পায়, বিপাক ক্রিয়া যদি বৃদ্ধি পায়, সেই কোষের আয়তন যদি বৃদ্ধি পায়, কিন্তু সেই তুলনায় যদি কোষটির বাইরের সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম বা তার যদি কি বলবো, তার কোষ প্রাচীর, তার কোষঝিল্লি, সেগুলো যদি বৃদ্ধি না পায়, তখন কিন্তু এই অতিরিক্ত বিপাক ক্রিয়া বা আয়তনের বৃদ্ধির ফলে যে অতিরিক্ত জায়গা প্রয়োজন, তার জন্য হলেও কোষ বিভাজন শুরু হতে হয়। অর্থাৎ কোষের বিপাক ক্রিয়া এবং আয়তন বৃদ্ধি পেলে কোষের বিভাজন শুরু হয়। পরবর্তীতে যে টপিকটি আসবে সেটি হচ্ছে নিউক্লিয় সাইটোপ্লাজমিক অনুপাত। তো একটি কোষের যে ভিতরে যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, সেই সব ঘটনাগুলো কিন্তু নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত, আমরা সেটা জানি। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে। তাহলে অবশ্যই সব ঘটনা, সব কিছুই নিউক্লিয়াস দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো কোষের যখন বৃদ্ধি ঘটে, এই বৃদ্ধির সময় সাইটোপ্লাজমের বৃদ্ধি ঘটলেও তার নিউক্লিয়াসের আয়তনের কিন্তু বৃদ্ধি ঘটে না, যার ফলে খেয়াল করে দেখো, সাইটোপ্লাজমের বৃদ্ধি ঘটছে কিন্তু তার আয়তনের বৃদ্ধি ঘটছে না। তো যখন এমন হয় যে এই নিউক্লিয় সাইটোপ্লাজমের যে অনুপাতটা, সেটা যদি হ্রাস পেয়ে যায়, কারণ সাইটোপ্লাজম বৃদ্ধি পাচ্ছে, নিউক্লিয়াসের আয়তন বৃদ্ধি পাচ্ছে না, তখন দেখা যায় সেই কোষটি বিভাজনের জন্য উদ্দীপিত হয় এবং তখন ওই নিউক্লিয়াসে বিভাজন শুরু হয় বা কোষ বিভাজন শুরু হয়। বা অনেক সময় দেখা যায় যে ডিএনএর পরিমাণ, যদি ডিএনএ রেপ্লিকেট করে, ডিএনএ সংখ্যা যদি বৃদ্ধি পায়, সাধারণত কোষের যে বিশ্রাম দশা, সেখানে যখন ডিএনএর সংখ্যা বৃদ্ধি পায়, রেপ্লিকেশন হয়, তখনও এর পরবর্তী অবস্থায় কোষ বিভাজন শুরু হয়ে থাকে। পরবর্তী টপিকটি আসবে মাইটোজেন। আচ্ছা, আমি পড়ার মাঝখানে একটু কথা বলে নিই। আমার আসলে একটু গলায় সমস্যা হচ্ছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, মেবি ঠান্ডা জনিত কোনো সমস্যা আছে, এই কারণে জোরে কথা বলতে পারছি না। জানি না তোমরা ক্লাসটিতে কতটুকু সাউন্ড পাচ্ছ। তো যদি
সাউন্ড কোয়ালিটি খারাপ হয় বা শুনতে কষ্ট হয়, কাইন্ডলি একটু সাউন্ডটাকে বাড়িয়ে শোনার চেষ্টা করো। যাক, যেটা বলছিলাম, মাইটোজেন কি? তো মাইটোজেন হচ্ছে এমন সব পদার্থ যা সাধারণত কোষ বিভাজনে উদ্দীপিত করে, মানে কোষটাকে বিভাজনের জন্য উদ্দীপিত করে এমন সব পদার্থকেই মাইটোজেন বলা হয়ে থাকে। আচ্ছা, তো মাইটোজেন অবশ্যই এমন কিছু কেমিক্যাল কম্পাউন্ড বলতে পারো যারা কোষটিকে বা কোষগুলোকে বিভাজনে উদ্দীপিত করে। তো এই মাইটোজেনগুলো সাধারণত কোনো কোষকে বিভাজনে উদ্বুদ্ধ করে, যা তোমার কোষটি পরবর্তীতে বিভাজন ঘটায়। তো উদ্ভিদ দেহে সাধারণত সাইটোকাইনিন এবং প্রাণী দেহে এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর বা প্লাটিলেট গ্রোথ ফ্যাক্টর, এই ধরনের কিছু গ্রোথ ফ্যাক্টর বা উদ্দীপক পাওয়া যায় যারা তোমার মাইটোজেন হিসেবে কাজ করে এবং কোষকে বিভাজনের জন্য উদ্দীপিত করে থাকে। সর্বশেষ যেটি আসবে জিন নিয়ন্ত্রণ। তো কোষ যে বিভাজিত হয় এটি সম্পূর্ণই কিন্তু একটি জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত প্রক্রিয়া। আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি আমাদের দেহে যত ধরনের ঘটনা ঘটছে সব কিছুই কিন্তু কোনো না কোনো জিন দ্বারা নিয়ন্ত্রিত। সেটা আবার শুনলে মনে হবে যে হয়তো আমাদের দেহে এত এত ঘটনা ঘটছে, এত এত প্রোটিন তৈরি হচ্ছে, এত এত বৈশিষ্ট্য আমাদের দেহে প্রকাশিত হচ্ছে, তাহলে জানি কত জিন আছে। আমাদের দেহে কিন্তু খুব বেশি জিন নাই আসলে, হ্যাঁ। ম্যাক্সিমাম মোটামুটি 40,000-এর মতো জিন আমাদের দেহে রয়েছে, যা তোমার আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে। তো আমরা এটাও জানি যে এই জিনের মাধ্যমেই, জিনের নিয়ন্ত্রণেই আমাদের দেহে প্রোটিন তৈরি হয়, আমাদের দেহে এনজাইম তৈরি হয়, হরমোন তৈরি হয়, ঠিক আছে। তাহলে যখন তোমার ডিএনএর যে রেপ্লিকেশন যে ঘটনাটি, এটিও অবশ্যই জিন যখন মনে হবে তোমার ডিএনএর জিন থেকে যখন রেপ্লিকেশন তোমার ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে, সেই ডিএনএ থেকে যখন তোমার ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় নতুন প্রোটিন তৈরি হবে, ঠিক আছে, সেখান থেকে যখন নতুন ট্রান্সলেশন প্রক্রিয়ায় নতুন প্রোটিন তৈরি হবে, তখনই কিন্তু তোমার এই কোষ বিভাজন শুরু হবে। তাহলে অবশ্যই এখানে জিন নিয়ন্ত্রণও একটি গুরুত্বপূর্ণ কারণ। তো এটিই ছিল মোটামুটি কোষ বিভাজনের কারণ। আর যদি জিজ্ঞেস করো স্যার কোষ বিভাজনের গুরুত্ব কী, তাহলে অবশ্যই আমাদের দেহের বৃদ্ধির জন্য, জননের জন্য, আমাদের ক্ষতস্থান নিরাময়ের জন্য, আমাদের বংশ বিস্তারের জন্য, হ্যাঁ, আমাদের দেহের যে অঙ্গগুলো সেগুলো একটা পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত সেই অঙ্গগুলোর বৃদ্ধির জন্য, ডিএনএ রেপ্লিকেট করার জন্য, হ্যাঁ, বংশ পরম্পরা আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রজাতি থেকে প্রজাতিতে স্থানান্তরের জন্য হলেও কোষ বিভাজনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো, কোষ বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যা না থাকলে হয়তো জীব হয়তো টিকতেই পারতো না, জীব সৃষ্টি হতো না, জীব বিলুপ্ত হয়ে যেত। তা আশা করছি তোমাদের যা যা প্রশ্ন ছিল, এখান থেকে যা যা কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, আমি সবাইকে এনকারেজ করছি প্রশ্ন করবে। সবসময় হয়তো তুমি প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবো না, তবে চেষ্টা করব সময় মতো উত্তরগুলো দেওয়ার জন্য। আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। তো অবশ্যই কোষ যে বিভাজিত হচ্ছে সেটার একটা প্রকারভেদও রয়েছে। সাধারণত আমরা দেখতে পাই উদ্ভিদ ও প্রাণীদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটি হচ্ছে অ্যামাইটোসিস, একটি হচ্ছে মাইটোসিস এবং একটি হচ্ছে মিওসিস। তো তোমরা এখানে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ, কোষ বিভাজনকে আমরা এখানে 2টি ভাগে ভাগ করেছি: প্রত্যক্ষ কোষ বিভাজন এবং পরোক্ষ কোষ বিভাজন। স্যার, প্রত্যক্ষ কোষ বিভাজনটি কি? আসলে যে কোষ বিভাজনে তোমার মাতৃকোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কোনো জটিলতা ছাড়াই একদম সহজ সরলভাবে সরাসরি 2টা ভাগে বিভক্ত হয়ে যায় এবং 2টা অপত্য কোষে পরিণত হয়, সেটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলি, যেমন অ্যামাইটোসিস। আর পরোক্ষ কোষ বিভাজন হচ্ছে যেখানে তোমার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস বেশ কতগুলো ধাপ বা পর্যায়ের মাধ্যমে সেগুলো পরবর্তীতে বিভক্ত হয়ে সেখান থেকে নতুন অপত্য কোষ পাওয়া যায়, তাদেরকে আমরা বলছি পরোক্ষ কোষ বিভাজন।
তো পরোক্ষ কোষ বিভাজনে দেখা যায় স্যার মাইটোসিস এবং মিওসিস, এই দুইটি কোষ বিভাজন আমরা দেখতে পাই। তো আমরা এখন আলোচনা করব অ্যামাইটোসিস কোষ বিভাজন নিয়ে। আমি আগেই বলেছি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল পর্যায় ছাড়াই বা কোনো জটিলতা ছাড়াই মাতৃকোষটি সরাসরি বিভক্ত হয়ে যাবে, সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস সহ সরাসরি বিভক্ত হয়ে যাবে এবং দুটি অপত্য কোষ তৈরি করবে। সেই বিভাজনকেই আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে থাকি। ওকে, তো তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ যে মাতৃকোষের বাইরে কোষ প্রাচীর, মাঝখানে একটি নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম রয়েছে। এখন ঘটনাটি কী ঘটে, তো কোষ বিভাজনের শুরুতেই নিউক্লিয়াসটা আস্তে আস্তে তোমার একটু লম্বা হতে থাকে। তুমি 2 নম্বর অংশে এখানে দেখতে পাবে যে নিউক্লিয়াসটি লম্বা হতে থাকছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দুইটা প্রান্ত মোটা হয়ে মাঝের অংশটি সরু হয়ে একটি ডাম্বেলের মতো তৈরি করছে। ডাম্বেল সাধারণত যারা বডি বিল্ডার, যারা জিমে যায় তারা ডাম্বেল চেনে। ডাম্বেল দিয়ে আসলে মাসেল বাড়ানো যায় এক্সারসাইজ করে। তো নিউক্লিয়াসের দুইটা অংশ মোটা হয়ে যাচ্ছে এবং মাঝখানের অংশটা সরু হয়ে যাচ্ছে এবং খেয়াল করে দেখবা যে যে কোষ প্রাচীরটি রয়েছে সেটিও কিন্তু দুই পাশ থেকে চাপা হয়ে যাচ্ছে, একটা খাঁজ তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে নিউক্লিয়াস কী হচ্ছে, দুই পাশে সরে আসতেছে, দুইটা অংশ হয়ে যাচ্ছে এবং মাঝখানের খাঁজটা আস্তে আস্তে আরও গভীর থেকে গভীরতর হচ্ছে এবং সাইটোপ্লাজম দুই পাশে সরে যাচ্ছে। তো পরবর্তীতে একদম শেষ ধাপে দেখা যায় যে নিউক্লিয়াস আলাদা হয়ে যাচ্ছে, দুই পাশে দুইটি নিউক্লিয়াস তৈরি হচ্ছে, কোষ ঝিল্লি দেখা যাচ্ছে তোমার বা কোষ প্রাচীর সেটি দুই পাশে আলাদা হয়ে গিয়ে একদম সম্পূর্ণ নতুন দুইটি কোষ তৈরি করছে এবং সাইটোপ্লাজম দুই পাশে তোমার আলাদা সাইটোপ্লাজম চলে যাচ্ছে। কিন্তু এই ধরনের কোষ বিভাজনে খেয়াল করে দেখো, এই ধরনের কোষ বিভাজনে তোমরা 9-10-এ পড়ে আসছো, মাইটোসিস কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, ঠিক আছে, ক্রোমোজোম থেকে ক্রোমাটিড হয়, কিন্তু এই ধরনের কোষ বিভাজনে কিন্তু কোনো স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, কোনো ক্রোমোজোম ক্রোমাটিন তন্তু ভেঙে কোনো ক্রোমোজোম তৈরি হয় না, সেখান থেকে কোনো ক্রোমাটিড তৈরি হয় না, এখানে নিউক্লিয়াসের আলাদা কোনো বিভাজন ঘটে না, ঠিক আছে। তাই এইটাকে আমরা কি বলি, তাই এই বিভাজনটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। সাধারণত দেখা যায় তোমার ব্যাকটেরিয়া, কিছু সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল যাদের আমরা বলি, অ্যামিবা, কিছু এককোষী অণুজীব যারা, সেইগুলোতেই এই ধরনের কোষ বিভাজন অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনটি হচ্ছে একদম যারা এককোষী অণুজীব বা যারা তোমার নিম্ন শ্রেণীর জীব বলা যায় তাদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। ওকে, এবং বলাই যায় যে পরবর্তীতে যে মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজনের উদ্ভব ঘটেছে সেটাই অ্যামাইটোসিস কোষ বিভাজন থেকেই আস্তে আস্তে বিবর্তিত হয়ে উদ্ভব হয়েছে। ওকে, তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, অ্যামাইটোসিস কোষ বিভাজনটি বুঝতে পেরেছো। তবুও আমি বারবারই বলি, আবারও বলছি, যদি কোনো প্রশ্ন তোমার মনে থেকে থাকে তো তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর করার চেষ্টা করব। আর আজকের ক্লাসটি রেকর্ডিং দেওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের কলেজে একটি মিটিং আছে, মিটিংটি অ্যাটেন্ড করার জন্য আজকের আসলে ক্লাসটি রেকর্ডিং করে দেওয়া। আর যেহেতু এখানে কিছু ভিজুয়ালাইজেশনের ব্যাপার ছিল, কিছু তোমার ছবি দেখানোর ব্যাপার ছিল, তাই এভাবেই করা। নেক্সট ক্লাস থেকে যদি পসিবল হয় আমি চেষ্টা করব ক্লাসগুলো, কিছু ক্লাস আবার লাইভে আসার জন্য এবং কিছু ক্লাস আবার বোর্ডে ক্লাস নিয়ে সেটাকে তোমাদের দেওয়ার জন্য। তো আজকের ক্লাস এতটুকুই। আবারও বলি, শীতকাল, আস্তে আস্তে করোনা সংক্রমণ কিন্তু বাড়ছে, যদি চোখ কান খোলা রাখো দেখতে পাবে এবং শুনতে পাবে। বিভিন্ন হসপিটালেও যে আইসিইউগুলো ছিল সেখানেও আইসিইউ বেডগুলো কিন্তু আর আগের মতো খালি নেই, আবার করোনার সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সরকার কিন্তু বিভিন্ন জায়গায় ঘোষণা করছে, বলছে যে মাস্ক ইউজ করার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করব, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট ইউ শুড বি অ্যাওয়ার, তোমার নিজেকে সচেতন হতে হবে এবং তোমার আশেপাশের লোকজনদেরকেও সচেতন করা
সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব। আমি মনে করি এটা তোমার নৈতিক দায়িত্ব এবং যদি বলো সামাজিক দায়িত্বও বটে। তো সবাই যদি বাইরে যেতেই হয় কোনো কারণবশত অবশ্যই যাও, সমস্যা নেই, তবে মাস্ক ইউজ করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে।